সাফাইকর্মী স্বামীর সামনে ঝুঁকে পড়ল তালাকপ্রাপ্তা আইপিএস 3। কারণ জেনে প্রত্যেকে অবাক হয়ে গেল। বন্ধুরা, তখন সকাল প্রায় ৮টা বাজে। আইপিএস অফিসার প্রিয়া শর্মা নিজের সরকারি জিপে আরামে বসেছিল। সে কোনো খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি মিটিংয়ের জন্য বেরিয়েছিল। জিপটি শহরের রাস্তায় স্থির এবং সন্তুলিত গতিতে এগিয়ে চলছিল, যেন কোনো সাধারণ দিন। রাস্তায় তখন খুব বেশি লোক ছিল না। কোথাও কোথাও বাচ্চারা স্কুলের দিকে দৌড়াচ্ছিল, কিছু জায়গায় দোকানপাট ধীরে ধীরে খুলছিল, আর অনেক মোড়ে সকালের নিয়মিত সাফাইয়ের কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছিল। প্রিয়া সাধারণত সকালের দিকে রাস্তার প্রতি খুব একটা মনোযোগ দিত না। আইপিএস অফিসার হওয়ার কারণে তার জীবন সবসময় কঠিন সিদ্ধান্ত, মোটা মোটা ফাইল এবং জটিল পুলিশি মামলায় পূর্ণ থাকত। তার মনোযোগ সবসময় ডিউটি এবং দায়িত্বের উপর কেন্দ্রীভূত থাকত। কিন্তু সেই বিশেষ সকালে কিছু একটা খুব আলাদা এবং অস্বাভাবিক মনে হচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছিল। জিপটি একটা বড় এবং ব্যস্ত মোড়ে পৌঁছে একটু ধীর হয়ে গেল। ট্রাফিক খুব একটা ছিল না, কিন্তু সামনে হালকা জ্যাম লেগে গিয়েছিল। ড্রাইভার সাবধানে ব্রেক কষল, আর প্রিয়ার নজর হঠাৎ জানলার বাইরে চলে গেল। যেন কোনো পুরনো এবং অদেখা ডাক হঠাৎ তার পুরো মনোযোগ নিজের দিকে টেনে নিল। রাস্তার ধারে অনেক সাফাইকর্মী পরিশ্রম করে ঝাড়ু দিচ্ছিল। তাদের মধ্যে একজন ব্যক্তিকে বাকিদের চেয়ে একটু আলাদা লাগছিল। সে একদম সাধারণ সাফাইকর্মীর মতো শান্তভাবে নিজের কাজ করছিল। দাঁড়িয়ে ঝাড়ও আগে পিছে করে ধুলো এক কোণায় জড়ো করছিল। কিন্তু তার চালচলনে একটা অদ্ভুত ক্লান্তি ছিল। ঝাড়ু দেওয়ার ভঙ্গিটা এত পরিচিত ছিল যে প্রিয়াকে হঠাৎ এক গভীর অস্থিরতা ঘিরে ধরল। সে আরেকটু ভালো করে দেখল, আর তারপর হঠাৎ প্রিয়ার শ্বাস এক মুহূর্তের জন্য পুরোপুরি থেমে গেল। চেহারাটা একদম একই ছিল, কোনো পরিবর্তন নেই। তার ভেতরে পুরনো স্মৃতির আওয়াজ জোরে জোরে বাজতে লাগল, সেই ধামাচাপা দেওয়া ঘুমন্ত স্মৃতি যা আজ হঠাৎ তীব্র বিদ্যুতের মতো চমকে উঠল। সেই মানুষটা অর্জুন ছাড়া আর কেউ ছিল না। সেই অর্জুন যাকে সে কখনো নিজের স্বামী বলেছিল, নিজের জীবন সঙ্গী মেনেছিল। সেই অর্জুন যার কাছ থেকে ডিভোর্স নিয়ে সে নিজের কেরিয়ারের নতুন এবং উচ্চাকাঙ্ক্ষী দিক বেছে নিয়েছিল। সেই অর্জুন যার পুরো অতীত এতদিন কোনো বন্ধ এবং ভুলে যাওয়া ঘরের মতো সিল করা ছিল। কিন্তু আজ সকালে লখনৌয়ের ব্যস্ত রাস্তা সেই পুরনো ঘর হঠাৎ খুলে দিল। অর্জুন শান্ত এবং ধৈর্য সহকারে ঝাড়ু দিচ্ছিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অভিযোগের ভাব নেই, কোনো আওয়াজ তুলছিল না। শুধু ধুলো বাতাসে উঠছিল। ঝাড়ু ক্রমাগত চলছিল, আর তার চেহারা পুরোপুরি ভাবলেশহীন, যেন জীবন তার কাছ থেকে সব আশা আর স্বপ্ন কেড়ে নিয়েছে। প্রিয়ার বুকটা হঠাৎ খুব ভারী হয়ে গেল। তার মনে হল যেন বুকে কেউ ভারী পাথর রেখে দিয়েছে। শ্বাস নেওয়া কঠিন হচ্ছিল। সে অর্জুনকে জোরে ডাকতে চাইছিল, কিন্তু আওয়াজ গলাতেই আটকে রইল। সে ড্রাইভারকে ধীর এবং কাঁপানো গলায় বলল, তুমি 2 মিনিট গাড়ি থামাও, আমি এক্ষুনি আসছি। ড্রাইভার কিছু বুঝতে পারল না যে হঠাৎ কি হলো, কিন্তু আইপিএস ম্যাডামের স্বরে যে গভীর অস্থিরতা আর ব্যথা ছিল, তা সে নিজের জীবনে আগে কখনো শোনেনি। প্রিয়া ধীরে ধীরে জিপের দরজা খুলে বাইরে নামল। তার পা খুব ভারী মনে হচ্ছিল, বুক জোরে জোরে ধরফর করছিল, আর চোখ পুরোপুরি অর্জুনের উপর আটকে ছিল। অর্জুন ঝাড়ু দেওয়া এক মুহূর্তের জন্য থামাল এবং মুখটা একটু ওপরে তুলে প্রিয়ার দিকে তাকাল। দুজনের মধ্যে এক দীর্ঘ এবং গভীর নিস্তব্ধতা নেমে এলো। এত ভারী আর গভীর নিস্তব্ধতা যে আশেপাশের সব আওয়াজ যেন গায়েব হয়ে গেল। অর্জুনের চোখে না কোনো প্রশ্ন ছিল, না রাগ, না কোনো খোটা বা অভিযোগ। সে চমকে পর্যন্ত উঠল না। সে শুধু হালকাভাবে মাথা ঝোঁকাল, যেন কোনো উচ্চপদস্থ অধিকারীকে সম্মান জানাচ্ছে। তাকে নয়, যার সাথে সে পুরো 7 বছরের বিবাহিত জীবন কাটিয়েছিল। প্রিয়া ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ল। চুপচাপ কোনো শব্দ ছাড়াই সে অনুভব করল যে তাদের মাঝখানের সম্পর্ক, যা একসময় রাগের আগুনে জ্বলে শেষ হয়ে গিয়েছিল, তার ছাই আজও তার মনের কোণায় বেঁচেছিল। আর সেই ছাই আজ হঠাৎ ধোঁয়ার মতো উঠে তার শ্বাস ভরিয়ে দিচ্ছিল। অর্জুন আবার ঝাড়ু চালানো শুরু করে দিল, যেন তার দুনিয়ায় এখন প্রিয়ার উপস্থিতির কোনো মানে নেই, যেন সে নিজের জীবনের কঠিন লড়াইয়ে একাই ফিরে গেল, কোনো অভিযোগ ছাড়া, কোনো আশা ছাড়া। প্রিয়া এক পা সামনে বাড়াল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু আবার থেমে গেল। কি বলবে, কিভাবে বলবে, কোন অধিকারে বলবে? সে এক উচ্চপদস্থ অফিসার ছিল, কিন্তু এই রাস্তায় দাঁড়ানো এই লোকটা একসময় তার স্বামী ছিল, তার সবচেয়ে কাছের মানুষ। আর এই তেতো সত্যিটা তার মনকে ভেতর থেকে খুব বাজেভাবে নাড়িয়ে দিচ্ছিল। জিপের পেছনে দাঁড়ানো সিপাহী ধীরে আওয়াজ দিল,
ম্যাডাম, দেরি হচ্ছে, চলুন। প্রিয়া শুনল, কিন্তু কোনো উত্তর দিল না। তার চোখ এখনও অর্জুনের ওপর আটকে ছিল, এমন দৃষ্টি যেন কোনো ব্যক্তি নিজের পুরো অতীতকে জীবন্ত রূপে সামনে দেখছে। শরীর বর্তমানে থাকলেও আত্মা যেন পুরনো সময় হারিয়ে গেছে। ড্রাইভার আর সিপাহী একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগল। তারা বুঝতে পারছিল না যে ম্যাডাম হঠাৎ এভাবে কেন থেমে গেল। কিন্তু প্রিয়ার জন্য সেই মুহূর্তে চাকরি, দায়িত্ব, এই খাকি পোশাকের জৌলুস সবকিছু হঠাৎ অনেক পেছনে পড়ে গিয়েছিল। সামনে দাঁড়ানো এই মানুষটা শুধু একজন সাধারণ সাফাইকর্মী ছিল না, সে ছিল তার ফেলে আসা পুরো জীবন। এক ভাঙা সম্পর্কের মৌন এবং গভীর প্রশ্ন ছিল, এক এমন সত্যি যাকে সে বছরের পর বছর মেনে নিতে অস্বীকার করেছিল। অর্জুন আবার ঝাড়ু চালানো শুরু করে দিল, যেন সে বার্তা দিতে চায় যে এখন তার জীবনে কোনো পুরনো পরিচয়ের আর প্রয়োজন নেই। যে আশা সে কখনো নিজের জীবনের দেওয়ালে সাজিয়েছিল তা কবেই ভেঙে ধুলোয় মিশে গেছে। প্রিয়া ওখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, কোনো নড়াচড়া ছাড়া, চোখের পাতা না ফেলে, যেন তার পা মাটিতে আরও গভীরভাবে গেঁথে গেছে। সে নিজের ভেতরে ওঠা হাজারো প্রশ্ন আর আবেগকে দমানোর চেষ্টা করল। কি বলবো, কিভাবে বলবো, কেন বলবো? কিন্তু সব প্রশ্ন অসম্পূর্ণ রয়ে যাচ্ছিল, সব বাক্য গলাতেই ভেঙে যাচ্ছিল। সেই সময় রাস্তায় ভিড় ধীরে ধীরে বাড়তে লাগল। লোক যাতায়াত করতে শুরু করল, ট্রাফিক সিগন্যাল বদলে গেল, কেউ একজন জোরে হর্ন বাজাল। কিন্তু প্রিয়ার জন্য সময় যেন ওখানেই থমকে গিয়েছিল, যেখানে অর্জুন নিজের ঝাড়ু বাতাসে ঘুরিয়ে রাস্তাকে ঝকঝকে করছিল। এক সিপাহী আবার এগিয়ে এসে করল, ম্যাডাম, আমাদের এবার বেরোনো উচিত। ওই মিটিং শব্দটা পুরো বলার আগেই প্রিয়া হাত তুলে তাকে চুপ করিয়ে দিল। তার আঙুলগুলো স্পষ্ট কাঁপছিল। সিপাহী তৎক্ষণাৎ পিছিয়ে গেল। প্রিয়া খুব গভীর শ্বাস নিল, যেন নিজেকে কোনোভাবে সামলানোর আপ্রাণ চেষ্টা করছিল। সে চাইছিল অর্জুন আরেকবার তার দিকে তাকাক, একবার তাকে চিনতে পারুক, একবার কিছু বলুক বা অনুভব করাক। কিন্তু হয়তো অর্জুনের মনে সেই জায়গা এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ পর প্রিয়া ধীর এবং ভারী পায়ে জিপের দিকে ফিরল। ড্রাইভার ইঞ্জিন চালু করল, কিন্তু প্রিয়ার দৃষ্টি এখনও পেছনের দিকে ছিল, যেখানে অর্জুন সেই পুরনো ক্লান্তি, সেই গভীর নিস্তব্ধতা আর সেই সাধারণ দিনলিপির সাথে ঝাড়ু চালাচ্ছিল, যেন এই পৃথিবীতে তার কোনো পুরনো অতীতের অস্তিত্বই ছিল না। জিপ এগিয়ে গেল, কিন্তু প্রিয়ার মন আর হৃদয় ওখানেই পেছনে আটকে রইল। সে জানলা দিয়ে বাইরে দেখতে থাকল, কিন্তু তার চোখে লখনৌ শহর ছিল না। শুধু একটা মানুষের মুখ বারবার ভেসে উঠছিল, মাটি আর ধুলোয় মাখা, তবু এক অদ্ভুত গরিমা আর সম্মানে উজ্জ্বল। কিছু দূরত্ব যাওয়ার পর ড্রাইভার খুব ধীর এবং সংকোচ ভরা গলায় জিজ্ঞেস করল, ম্যাডাম, সব ঠিক আছে তো? প্রিয়া কোনো উত্তর দিল না, সে শুধু চোখ বন্ধ করে নিল। তার ভেতরে এক ভয়ঙ্কর ঝড় উঠেছিল, প্রশ্ন আর অনুশোচনার এক তীব্র ঘূর্ণি, যা হয়তো অনেক বছর ধরে চাপা ছিল, আর আজ প্রথমবার পুরো শক্তিতে ফেটে পড়ল। সে পুরনো স্মৃতিতে হারিয়ে গেল। অর্জুনের অত্যন্ত শান্ত এবং সংযত স্বভাব, তার সাদাসিধে এবং সরল জীবন, তার ছোট ছোট খুশিতে মেলা সন্তুষ্টি এবং সেই নিরন্তর সংগ্রাম যা হয়তো প্রিয়া কখনো ঠিকমতো বুঝতেই পারেনি। তাদের ডিভোর্স, আদালতের সেই শেষ এবং যন্ত্রণাদায়ক শুনানি, অর্জুনের লম্বা নিস্তব্ধতা এবং তার নিজের কঠোর ও শেষ সিদ্ধান্ত সবকিছু একসাথে চোখের সামনে জীবন্ত হয়ে ঘুরতে লাগল। জিপ এখন লখনৌয়ের প্রধান এবং ব্যস্ত রাস্তায় পৌঁছে গিয়েছিল। মানুষ নিজের নিজের দৌড়ে ব্যস্ত ছিল, দোকানপাট পুরোপুরি খুলে গিয়েছিল, দৈনন্দিন জীবনে কোনো বিশেষ পরিবর্তন ছিল না। কিন্তু প্রিয়ার ভেতরের দুনিয়া পুরোপুরি বদলে গিয়েছিল, ওলটপালট হয়ে গিয়েছিল। হঠাৎ সে স্পষ্ট গলায় বলল, ড্রাইভার, গাড়ি এক্ষুনি ঘোরাও। ড্রাইভার অবাক হয়ে বলল, ম্যাডাম, ফিরে যাব? কিন্তু হ্যাঁ, ঠিক ওই জায়গায় যেখানে আমরা এইমাত্র থেমেছিলাম। ড্রাইভার তৎক্ষণাৎ ইউটার্ন নিল। পেছনে বসা সিপাহী ঘুরে তাকে অবাক হয়ে দেখছিল। সে একদম বুঝতে পারছিল না যে ম্যাডাম এমন অদ্ভুত আচরণ কেন করছিল। প্রিয়ার শ্বাস খুব দ্রুত চলছিল, বুক জোরে জোরে ধরফড় করছিল। সে নিজে জানত না যে ফিরে গিয়ে কি বলবে বা করবে, কিন্তু কিছু একটা গভীর ছিল, কোনো না বলা বেদনা আর কষ্ট, কোনো অসম্পূর্ণ আর না মেটা প্রশ্ন, কোনো ভাঙা সম্পর্কের বাকি থাকা অধ্যায় যা তাকে জোর করে পেছনে টানছিল। জিপ আবার ঠিক সেই জায়গায় পৌঁছে গেল। প্রিয়ার চোখ অস্থির হয়ে সেই জায়গাটা খুঁজতে লাগল যেখানে অর্জুন দাঁড়িয়েছিল, কিন্তু অর্জুন সেখানে কোথাও ছিল না।
শুধু ঝাড়ু রাখার জায়গায় সামান্য ধুলো বাতাসে উড়ছিল আর ফুটপাথের সদ্য পরিষ্কার করা দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন সে কখনও ওখানে ছিলই না, যেন সে এক ক্ষণস্থায়ী ছায়ার মতো এসেছিল আর সেই গভীর নিস্তব্ধতায় কোথাও হারিয়ে গেল। প্রিয়ার বুক কিছুক্ষণের জন্য পুরোপুরি থেমে গেল। সে এদিক ওদিক চারপাশ দেখল, বাড়তে থাকা ভিড়, দোকানপাট, ব্যস্ত রাস্তা, কিন্তু অর্জুনের কোনো পাত্তা নেই। তার ঠোঁট দিয়ে ধীর, ভাঙা এবং যন্ত্রণাময় স্বরে বেরোল, অর্জুন, কিন্তু জবাবে শুধু ঠান্ডা বাতাস তার শব্দগুলোকে উড়িয়ে নিয়ে গেল। প্রিয়া অনেকক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, নিজের শক্ত ইউনিফর্মের জৌলুসের মাঝে নিজের অতীতের সবচেয়ে কোমল এবং গভীর আঘাত অনুভব করতে করতে। কিছু মুহূর্তের জন্য সে শুধু সেই বাতাসকে দেখতে লাগল, যা ঠিক সেই দিকেই বইছিল যেদিকে অর্জুন গিয়ে থাকবে। কিন্তু বাতাস কখনো কোনো চিহ্ন রাখে না, আর অর্জুনের বর্তমান জীবনও এখন তেমনই হয়ে গিয়েছিল, যেখানে কোনো ঠিকানা, কোনো পরিচয় বা কোনো অপেক্ষা অবশিষ্ট ছিল না। সিপাহী খুব নম্রভাবে বলল, ম্যাডাম, এবার চলুন। কিন্তু প্রিয়ার মনে হল যেন তার শব্দগুলো অনেক দূর থেকে আসছিল, যেন সে কোনো সম্পূর্ণ আলাদা দুনিয়ায় দাঁড়িয়েছিল, যেখানে মানুষের গলার আওয়াজ, গাড়ির শব্দ, দোকানের কোলাহল সবকিছু ঝাপসা আর অস্পষ্ট হয়ে গিয়েছিল। প্রিয়া নিজেকে কোনোভাবে সামলানোর চেষ্টা করল। সে খুব গভীর শ্বাস নিল, কিন্তু সেই শ্বাস ভেতরে গিয়ে ভাঙা আগুনের শিখার মতো কেঁপে উঠল। সে জিপের দিকে পা বাড়াল, কিন্তু তার মন এখনও ঠিক ওখানেই আটকে ছিল, যেখানে অর্জুন মেহনত করে ঝাড়ু চালাচ্ছিল। জিপে বসার সময় তার হাত স্পষ্টভাবে কাঁপছিল। ড্রাইভার ধীরে গাড়ি এগিয়ে নিল, কিন্তু প্রিয়ার নজর আর বাইরের দুনিয়ায় ছিল না। সে খুব গভীরে নিজের ভেতরে ডুবেছিল। এতক্ষণ সে শুধু দেখেছিল, এখন গভীরভাবে অনুভব করা শুরু করছিল। সে নিজের আঙুলগুলোকে শক্ত করে আঁকড়ে ধরল। অতীতের প্রতিটি স্তর ধীরে ধীরে খুলতে লাগল। অর্জুনের শান্ত আর গম্ভীর মুখ, তার সরল আর হাসিমাখা মুখ, সেই ছোট্ট ঘরের কোণা যেখানে সে ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ বই পড়ত, সেই পুরনো স্টিলের গ্লাস যাতে সে রোজ সকালে গরম চা খেত, আর তাদের অসংখ্য তর্ক, তাদের বড় বড় উচ্চাকাঙ্ক্ষা, তাদের আলাদা আলাদা স্বপ্ন, তাদের কঠোর সিদ্ধান্ত, আর তারপর সেই সবথেকে শেষ আর যন্ত্রণাদায়ক দিন, যখন সে পেছনে না তাকিয়ে অর্জুনকে চিরতরের জন্য ছেড়ে দিয়েছিল। তার মনে হল যে সেই সব কিছু এই মুহূর্তে তার সামনে জীবন্ত দাঁড়িয়ে আছে। তার নিজের ভুল, তার অহংকার আর গর্ব, তার একতরফা সিদ্ধান্ত আর তার ভয়ানক পরিণাম। গাড়ি এখন লখনৌয়ের সবথেকে ভিড়ভাট্টা এলাকায় ছিল, কিন্তু প্রিয়ার চোখ শুধু এক খালি শূন্যতাকে দেখছিল। ড্রাইভার অবশেষে সাহস করে জিজ্ঞেস করল, ম্যাডাম, হেডকোয়ার্টারে যাব না অন্য কোথাও? প্রিয়া খুব ধীর এবং ক্লান্ত স্বরে বলল, থানায় চলো। তার গলায় আদেশের সেই পুরনো জোর ছিল না, বরং এক ক্লান্ত মানুষের গভীর কাঁপুনি ছিল। থানায় পৌঁছে সব অফিসার তাকে আদরের সাথে স্যালুট করল। মোটা ফাইল এগিয়ে দেওয়া হলো। আজকের মিটিংয়ের পুরো এজেন্ডা বিস্তারিত বলা হলো, কিন্তু প্রিয়া অনুভব করল যে তার চোখ ফাইলের ওপর টিকতে পারছে না। তার মন কোনো আদেশ বা আলোচনায় সামিল হচ্ছে না। সবকিছু ঝাপসা আর অস্পষ্ট লাগছিল। প্রতিটা দৃশ্যের পেছনে একই ছবি বারবার ভেসে উঠছিল, অর্জুন ঝাড়ু হাতে, ক্লান্ত এবং মৌন। এক সিনিয়র ইন্সপেক্টর বলল, ম্যাম, এই গুরুত্বপূর্ণ নথিতে সই। প্রিয়া মাঠখানেই থামিয়ে দিয়ে বলল, কিছু সময়ের জন্য আপনারা মিটিং শুরু করে দিন, আমি কিছুক্ষণ পরে আসছি। সে উঠে নিজের কেবিনে গেল, দরজা বন্ধ করল, আর একা চেয়ারের উপর ধপ করে বসে পড়ল। ঘরে চারদিকে পিনপতন নিস্তব্ধতা ছিল, কিন্তু তার ভেতরে এক ভয়ঙ্কর ঝড় চলছিল। সে অনুভব করল যে সে নিজের জীবনের সবথেকে নির্ণায়ক এবং গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। অর্জুন তার আইনি দায়িত্ব তো ছিল না, কিন্তু সে কি তার সবথেকে বড় ভুলের পরিণাম ছিল না? সে মোবাইল তুলল। অর্জুনের নম্বর সে অনেক আগেই ডিলিট করে দিয়েছিল। তার মুখে এক দুঃখ ভরা, ক্লান্ত এবং ভাঙা হাসি ফুটে উঠল। যদি নম্বরই না থাকে, তবে জীবনে সেই মানুষটা কোথায় থাকবে? সে নিজেকে ধীরে প্রশ্ন করল। তারপর সে থানার রেকর্ড বিভাগকে তক্ষুনি ডাকল এবং শুধু এতটুকু বলল, আজ সকালে লখনৌয়ের এই জোনে যে সাফাই কর্মীর ইউনিট লেগেছিল, তাদের পুরো নামের তালিকা এক্ষুনি চাই। কর্মচারী অবাক হয়ে বলল, ম্যাম, সাফাই কর্মীদের তালিকা এত তাড়াতাড়ি? প্রিয়া চোখ তুলে তাকাল। তার চোখে আদেশের চেয়ে গভীর যন্ত্রণা ঝরছিল। হ্যাঁ, এখনই, এই মুহূর্তে।
প্রায় 15 মিনিট পর এক মোটা ফাইল তার সামনে রাখা হল, কিন্তু অর্জুনের নাম তাতে কোথাও ছিল না। সে দ্বিতীয় তালিকা আনাল, তারপর তৃতীয়, তারপর চতুর্থ এবং পঞ্চম। প্রতিটা তালিকা খোলা হল, পাতা উল্টানো হল, কিন্তু অর্জুন কোথাও দেখা গেল না। যেন সকালের সেই পুরো দৃশ্যটা বাস্তবতা নয়, শুধু এক তেতো স্বপ্ন ছিল, এক ক্ষণস্থায়ী ঝলক যা তার চোখের সামনে এসে জীবন আবার কেড়ে নিয়েছিল। প্রিয়ার শ্বাস আরও দ্রুত হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে ফাইল বারবার উল্টাল, তার হাতের পাতা কাঁপছিল। তারপর হঠাৎ এক তালিকার একদম নিচের কোণায় একটা নাম নজরে এল। অর্জুন সিনহা, অস্থায়ী সাফাই কর্মী, ডেইলি ওয়েজ লেবার। প্রিয়ার বুক জোরে ধড়পড় করে উঠল। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, এর ঠিকানা বা আস্তানা কোথায় লেখা আছে? কর্মচারী অসহায় স্বরে বলল, ম্যাম, অস্থায়ী মজুরদের কোনো স্থায়ী ঠিকানা ফাইলে থাকে না, এরা প্রয়োজন অনুযায়ী ডাকা হয়। আজ একজন আসে, কাল অন্য কেউ। প্রিয়া চেয়ারের পেছনে হেলে পড়ল। তার ভেতরে এক বিশাল শূন্যতা ছড়িয়ে গেল, যেন কেউ তার জীবনের সবথেকে দামি অংশটা নির্দয়ভাবে ছিনিয়ে নিয়ে ভিড়ের মাঝে কোথাও ফেলে দিয়েছে। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। সিপাহী দাঁড়িয়েছিল। ম্যাডাম, বাইরে এক বয়স্ক মহিলা এসেছেন, বলছেন আপনার সাথে খুব জরুরি কথা আছে। প্রিয়া ক্লান্ত স্বরে জিজ্ঞেস করল, কে উনি? সিপাহী বলল, মনে হয় কোনো সাফাইকর্মীর মা, নাম বলেছেন রাধা দেবী। প্রিয়ার হাত টেবিলে একদম থেমে গেল। তার বুক ধড়পড় করা ভুলে গেল যেন, কারণ রাধা দেবী অর্জুনের মায়ের নাম ছিল। কিছু মুহূর্তের জন্য তার মনে হল যেন ঘরের সব বাতাস হঠাৎ জমে গেছে, যেন মেঝে তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠল। প্রতিটা পদক্ষেপ এমন মনে হচ্ছিল যেন সে তার বন্ধ অতীতের দিকে আবার ফিরে যাচ্ছে, সেই দরজার দিকে যাকে সে নিজে নিজের হাতে বন্ধ করেছিল, আর যাকে আজ ভাগ্য আবার খোলার জন্য বাধ্য করে দিল। সে দরজা খুলল। বাইরে এক জরাজীর্ণ, খুব ক্লান্ত বয়স্ক মহিলা দাঁড়িয়েছিলেন, যার ওপর বয়সের চেয়ে অনেক বেশি দুঃখের বোঝা ছিল। শাড়ির আঁচল হাতে মোচড়ানো, পায়ে ক্ষয়ে যাওয়া পুরনো চটি, আর চেহারা এমন যেন যন্ত্রণা বছরের পর বছর ধরে সেখানে স্থায়ী বাসা বেঁধেছে। প্রিয়া খুব ধীরে জিজ্ঞেস করল, আপনি রাধা দেবী? মহিলা সম্মানের সাথে মাথা মোয়ালেন। হ্যাঁ মা, আমি রাধা, অর্জুনের মা। এই নামের উচ্চারণ প্রিয়ার ভেতরে কোনো খুব গভীর ঘা আবার ছুঁয়ে দিল। সে মহিলাকে ভেতরে ডাকল। আসুন, বসুন। কি ব্যাপার? মহিলা ভেতরে এলেন আর চেয়ারে বসলেন, কিন্তু তার চোখে এক গভীর ভয় আর বোঝা পরিষ্কার দেখা যাচ্ছিল, যা হয়তো অনেক বছর ধরে তিনি একা বয়ে বেড়াচ্ছিলেন। মা, রাধাদেবীর গলা খুব বাজেভাবে কাঁপছিল। আজ সকালে তুমি অর্জুনকে দেখেছিলে না রাস্তায় ঝাড়ু দিতে? প্রিয়ার গলায় কিছু একটা আটকে গেল। সে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। ও কাজ শেষ করে ফেরার পর খুব চুপচাপ ছিল। তারপর ধীরে ধীরে জানালো যে আজ তোমার সাথে দেখা হয়েছিল, যে তুমি এখন অনেক বড় আইপিএস অফিসার হয়ে গেছ। এরপরও চুপচাপ বেরিয়ে গেল। তারপর আমি এক শিক্ষিত প্রতিবেশীর কাছ থেকে তোমার ব্যাপারে জানলাম আর সোজা এখানে চলে এলাম। কি করতাম মা, মায়ের মন তো মানতে চাইছিল না। প্রিয়ার চোখ তক্ষুনি ভোলে এলো। সে কাঁপানো গলায় বলল, মানে? রাধাদেবী কাঁপানো হাতে নিজের আঁচল ঠিক করলেন আর ধীরে ধীরে বললেন, ডিভোর্সের পর অর্জুন পুরোপুরি ভেঙে পড়েছিল। চাকরি বাকরি সব চলে গিয়েছিল, মন কোথাও টিকত না, আর দারিদ্র যা কিছু বেঁচেছিল সেটাও কেড়ে নিল। ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা ঘর থেকে বের করে দিল। গত ৬-৭ মাস ধরে এদিক ওদিক ছোটখাটো মজুরি করছে, কখনো রাস্তা সাফাই, কখনো মাল টানা, কখনো অন্য কিছু। কিন্তু তার মন, মা, ওই মন এখন কোথাও টেকেই না। প্রিয়ার পুরো অস্তিত্ব কেঁপে উঠল। তার শ্বাস ভারী আর অনিয়মিত হয়ে গেল। অর্জুন, যাকে সে ভাবত যে আলাদা হওয়ার পর সে নিজের আলাদা দুনিয়া বানিয়ে নেবে, সে এই ভয়ানক অবস্থায় পৌঁছে গিয়েছিল। রাধাদেবী আরও বললেন, ওহ তোমার সাথে দেখা করতে চায় না মা, তোমার নাম শুনলেই চুপ হয়ে যায়, শুধু এতটুকু বলে, আমি এখন আর ওর যোগ্য নই। প্রিয়ার চোখ তক্ষুনি ছলছল করে উঠল। সে তৎক্ষণাৎ মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল, যাতে বয়স্ক মা তার এই দুর্বলতা না দেখতে পান। তারপর রাধাদেবী সেই কথাটা বললেন যা প্রিয়ার ভেতরের সব দেওয়াল এক ঝটকায় ভেঙে দিল। মা, অর্জুন খুব অসুস্থ, বুকে সবসময় তীব্র ব্যথা থাকে। ডাক্তার কড়া বিশ্রামের পরামর্শ দিয়েছে,
কিন্তু পেটের দায় বিশ্রাম কোথায় করতে দেয়। আজ দুপুর থেকে ওর খুব জ্বর, ওষুধ কেনার টাকা পর্যন্ত ছিল না, তবুও ভোরবেলা কাজে গেল, কারণ আজ ছুটি করলে রাতের খাবারটুকুও জুটত না। প্রিয়ার ভেতর যেন পুরো দুনিয়া একই মুহূর্তে ধসে পড়ল। অর্জুন একদিনের খাবার না জুটলে এই ভয়ে অসুস্থ অবস্থায়ও মজুরি করছিল। সেই মানুষটা যে কখনো নিজের অংশ কম করে তাকে খাওয়াতো যাতে সে না খেয়ে না ঘুমায়, সেই এখন নিজের জন্য দুবেলার রুটিও জোগাড় করতে পারছে না। প্রিয়ার চোখ দিয়ে কোনো শব্দ ছাড়াই জল গড়িয়ে পড়তে লাগল, যেন কোনো খুব পুরনো আর শুকনো বাঁধ হঠাৎ ভেঙে জল বেরিয়ে এলো। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, ও এখন কোথায়? রাধাদেবী বললেন, ফুটপাতের পেছনের পুরনো বস্তিতে, যেখানে দিনমজুররা থাকে, ওখানেই কোনো কোনায় শুয়ে আছে। আমি অনেক বললাম যে চলো প্রিয়ার সাথে দেখা করি, কিন্তু ও মানা করে দিল। বলল, যে আমাকে ছেলে দিয়েছে সে এখন আমাকে এই অবস্থায় দেখে কি করবে। এই শব্দগুলো প্রিয়ার বুকে তীরের মতো বিঁধল। এক মুহূর্ত না হারিয়ে সে জিপ তৈরি করাল, রাধাদেবীকে সাথে বসাল এবং সেই বস্তি এলাকার দিকে দ্রুত রওনা দিল, যেখানে অর্জুন নিজের জীবনের শেষ টুকরোগুলোর সাথে লড়ছিল। জিপ যেই ওই গরিব বস্তিতে পৌঁছাল, প্রিয়া নামার সময় খুব বাজেভাবে কাঁপছিল। এক আইপিএস অফিসার যে রোজ শত শত কঠিন সিদ্ধান্ত নেয়, আজ এক একা মানুষের সামনে নিজেকে পুরোপুরি অসহায় আর লাচার মনে করছিল। তারপর সে তাকে দেখল, এক ভাঙাচোরা ঝুপড়ির ভেতর পুরনো এবং জরাজীর্ণ খাটিয়ায় শুয়ে থাকা অর্জুন, যার শরীর জ্বরে পুড়ছে, শ্বাস ভারী আর যন্ত্রণাময় ছিল। সে প্রিয়াকে দেখল, প্রথমে সম্পূর্ণ অবিশ্বাস, তারপর গভীর অস্থিরতা এবং তারপর এক দীর্ঘ এবং ভারী নিস্তব্ধতা। সে ওঠার চেষ্টা করতে লাগল, কিন্তু প্রিয়া দৌড়ে তার কাছে পৌঁছাল এবং ভাঙা গলায় বলল, উঠো না, প্লিজ উঠো না অর্জুন। অর্জুন ওখানেই থেমে গেল। তার চোখে এমন ভাব ছিল যেন সে বুঝতে পারছিল না যে এটা স্বপ্ন নাকি সত্যি। প্রিয়া তার কাছে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার দাগহীন ইউনিফর্ম মাটি আর ধুলোয় মেখে গেল, কিন্তু তাতে তার বিন্দুমাত্র পরোয়া ছিল না। তার গলা পুরোপুরি ভেঙে গিয়েছিল। অর্জুন, তুমি আমাকে কেন জানাওনি? তুমি এই অবস্থায় কিভাবে বেঁচে আছো? আমি তোমাকে এভাবে একদম দেখতে পারছি না। অর্জুন খুব ধীর এবং দুর্বল স্বরে বলল, প্রিয়া, তোমাকে আমার এই জীবনের নোংরায় কেন আসতে হলো? তুমি এত বড় আইপিএস অফিসার, আর আমি শুধু এক সাধারণ সাফাই কর্মী। প্রিয়ার কান্না হঠাৎ ফেটে পড়ল। সে তার হাত শক্ত করে ধরে ফেলল। আমার ভুলের জন্য, আমার অহংকারের জন্য তোমাকে আজ এখানে পৌঁছাতে হয়েছে। আর আমার এই জীবন, আমার ইউনিফর্ম, আমার সব সাফল্য, সব ব্যর্থ যদি তুমি এই অবস্থায় থাকো। অর্জুনের চোখও ভরে এলো। সে বলার চেষ্টা করছিল, তুমি চলে যাওয়ার পর আমি বাঁচাই ছেড়ে দিয়েছিলাম প্রিয়া। প্রিয়া কাঁদতে কাঁদতে তার সামনে পুরোপুরি ঝুঁকে পড়ল, আর প্রথমবার এক সাধারণ সাফাইকর্মী হওয়া নিজের প্রাক্তন স্বামীর সামনে তালাকপ্রাপ্তা আইপিএস অফিসার সত্যি সত্যি হাঁটু গেড়ে বসে পড়ল। কোনো অহংকার অবশিষ্ট ছিল না, কোনো ইউনিফর্মের জৌলুস নেই, কোনো পদ বা সম্মান নেই। শুধু এক সাধারণ নারী নিজের সবচেয়ে বড় ভুলের সামনে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে বলল, অর্জুন, চলো বাড়ি চলো আমার সাথে, আমি সবকিছু ঠিক করে দেব, শুধু তুমি উঠো প্লিজ। অর্জুন কাঁপানো ঠোঁটে জিজ্ঞেস করল, এখনও কি আমার জন্য কোনো জায়গা বেঁচে আছে তোমার জীবনে? প্রিয়া এক সেকেন্ড না ভেবে উত্তর দিল, অর্জুন, তুমি আমার প্রতিটি শ্বাসে মিশে আছো, শুধু আমি তোমাকে কখনো ঠিকমতো বোঝার চেষ্টাই করিনি। আমি ভুল ছিলাম, পুরোপুরি ভুল। অর্জুনের মুখে প্রথমবার এক হালকা, ভাঙা কিন্তু আশায় ভরা হাসি ফুটল। প্রিয়া তাকে সাহারা দিল, নিজের বাহুতে ধরল এবং ধীরে ধীরে জিপের দিকে নিয়ে গেল। আশেপাশের ভিড় এই দৃশ্য দেখল। এক আইপিএস অফিসার এক সাধারণ সাফাইকর্মীকে এভাবে তুলছে যেন সে কোনো পদ বা স্থিতি দিয়ে নয়, বরং মন থেকে তার সবচেয়ে কাছের কেউ। আর সেই দিন লখনৌয়ের সেই গলিতে সবাই এক গভীর কথা অনুভব করল। কখনো কখনো মানুষ নিজের সবচেয়ে বড় জয়, নিজের সবচেয়ে গভীর হার এবং ভুলের সামনে পুরোপুরি ঝুঁকে পড়েই হাসিল করতে পারে। বন্ধুরা, কোনো মানুষের আসল মূল্য তার কাজ, তার ব্যাংক ব্যালেন্স বা তার বর্তমান অবস্থা দিয়ে বিচার করা যায় না। কখনো কখনো যাকে আমরা নিজের জীবন থেকে পেছনে ফেলে দিই, সেই আমাদের জীবনের সবচেয়ে মজবুত আর সত্য ভিত্তি হয়, এবং অহংকার আমাদের থেকে সেই অমূল্য জিনিসগুলো কেড়ে নেয় যা আমরা সারা জীবন পাওয়ার জন্য আফসোস করতে থাকি।
আপনার কি মনে হয় যে প্রিয়ার অর্জুনকে নিজের জীবনে আবার জায়গা দেওয়া উচিত ছিল? কি অনুশোচনা এবং সত্যিকারের অনুভূতির পর ভাঙা সম্পর্ক আবার আগের মতো মজবুত হয়ে জোড়া লাগতে পারে? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। আর যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে তবে কমেন্টে সত্যিকারের সম্পর্ক কখনো শেষ হয় না লিখে নিজের ভালোবাসা দেখাবেন। পরের আবেগঘন এবং প্রেরণাদায়ক গল্পের জন্য চ্যানেল ওভি ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে। জয় হিন্দ।